আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। You never were alone. Juju আসছে। You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমাদেরকে সুকান্ত মাইতি, এবং সুকান্ত মাইতি যেভাবে লিখেছেন আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনা যাচ্ছি। সুকান্ত মাইতি লিখছেন, রোজিনা যখনই তাকে দেখত তার মুখে বেদনা আর ভয় ফুটে উঠত। সারাক্ষণ ভাবত যে আজও সেই দুর্ঘটনার ভয় লুকিয়ে আছে এই নিষ্পাপ ছোট্ট মেয়েটির মনে। সেই ভয় যেন তার জীবনের একটা অংশ হয়ে গেছে। জানি না এই ভয় কখনো তার জীবন থেকে বের হবে কিনা, একমাত্র আল্লাহই জানেন। যখনই রোজিনার চোখ তার দিকে যেত তখনই তাকে নিশ্চল পাথরের মতো শূন্যে তাকিয়ে থাকতে দেখত। সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল, শিশুদের সাথে খেলত না বা অন্য শিশুদের মতো জেদিও ছিল না। একটা ছোট্ট ঘরে বসে সবসময় নিজের ডায়েরিতে কিছু না কিছু লিখত। রোজিনা তার মেজাজ খুব ভালো করে বুঝতে পারত। সর্বোপরি সেই সময় রোজিনাও ছিল যখন সেই ছোট্ট মেয়েটি তার পিতামাতার বেদনাদায়ক মৃত্যু দেখেছিল। ঘটনাটি আমার এক পরিচিত বড় ভাইয়ের কাছ থেকে শোনা। এটি তার জীবনের একটি বিস্ময়কর অধ্যায়। বড় ভাইয়ের নাম সুলতান আহমেদ, গোয়ার বাসিন্দা। তিনি বর্তমানে সৌদি আরবে রিয়াদে কর্মরত। একদিন কথায় কথায় ভূত.কমে ঘটনা শেয়ার করার কথা উঠতে উনি জানালেন যে ওনার কাছেও একটি ভয়ঙ্কর অথচ হৃদয় বিদারক ঘটনা রয়েছে। আমি শুনে বেশ উৎসাহিত হয়ে নড়ে চড়ে বসি। ওনাকে জিজ্ঞেস করতেই আহমেদ ভাই বলতে শুরু করলেন, আজও মনে পড়ে সেই দিনের কথা, যেদিন সাউথ গোয়াতে আমার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে থাকতে এসেছিল একটি সুন্দর ছোট্ট পরিবার, যেখানে প্রবীণ, তার স্ত্রী মিনা এবং প্রবীণের মা গৌরীকান্তজি এবং তাদের দুটি সন্তান, একটি সুন্দর ছোট ছেলে যার বয়স মাত্র 1.5 কি 2 হবে, তার নাম রবিন, এবং একটি সুন্দর ফুলের মতো সূক্ষ্ম 5 বছরের কন্যা যাকে সবাই আদর করে রুহি বলে ডাকত। সালটা 2003। ওরা ফ্ল্যাটে আসার মাসখানেকের মধ্যেই আমি সৌদি আরবে আমার প্রফেশন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জব অফার পেয়ে চলে আসি। আসলে আমার নিজের দুটি ছেলে সন্তান ছিল, রিয়াজ ও ইব্রাহিম। ইব্রাহিম হওয়ার সময় মনে মনে খুবই ইচ্ছে ছিল মেয়ে সন্তানের, কিন্তু তার হয়নি। তাই সে ফুটফুটে মেয়ে রুহির প্রতি আমার ও রোজিনার ওই 1 মাসে একটু বেশি মায়া পড়ে গিয়েছিল, এবং রুহিও প্রায় ইব্রাহিমের বয়সী। তাই প্রায়ই ফোনে রোজিনার সাথে কথা হলে একবার অন্তত রুহির খবর নিতাম। রোজিনাও খুব ভালোবাসত রুহিকে। রোজিনার কাছ থেকে জানতে পারি প্রবীণ ও মিনা এবং গৌরী চাচি যখনই তাদের সন্তানদের নিয়ে বিল্ডিং থেকে বেরোতো তখনই নাকি ফ্ল্যাটের সমস্ত লোকেরা তাদের কেমন একটা দৃষ্টিতে দেখত। তারা তাদের সন্তানদের নিয়ে প্রায় দিন বিকেলে পার্কে খেলত, অথচ তেমন কারো সাথে কথা বলতো না। কিন্তু আমাদের পরিবার তাদের মতো ছোট বলে কিনা জানি না, পার্কে বাচ্চাদের নিয়ে খেলার সময় ধীরে ধীরে মিনার সাথে রোজিনার ভাব আলাপ, বন্ধুত্ব করে ওঠে। কথায় কথায় মিনা জানতে পারে যে রোজিনা পেশাগত সূত্রে একজন শিক্ষিকা, এবং রুহি যেহেতু ইব্রাহিমের সাথে তাদেরই স্কুলে পড়ে, তাই মিনা রোজিনাকে অনুরোধ করে রুহির একটু পড়াশোনার খেয়াল রাখতে। রোজিনা তাতে খুবই খুশি হয়। তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হলেও মিনা তাদের পারিবারিক ব্যাপারগুলো এড়িয়ে যেত। তবে বন্ধুত্বের ফলে রোজিনা মাঝে মধ্যেই মিনার ফ্ল্যাটে আড্ডা দিতে যেত, এবং তার ফলে একটা ব্যাপার ওর নজরে আসে।
রোজিনা লক্ষ্য করে মিনা কেন জানি না রুহিকে রবিনের সাথে বেশি খেলতে দিত না। রুহিকে একটু কড়া শাসনই করত, কিন্তু রুহি তো ওরই মেয়ে। তাহলে যে কেন এমনটা করত তা সে বুঝতে পারত না। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। একদিন রোজিনা আমাকে ফোন করে আতঙ্কিত কণ্ঠে যা বলে তা শুনে ভয়ে হতবাক হয়ে যায়। গায়ের সমস্ত লোম খাড়া হয়ে যায়। আমি রীতিমতো ঘাবড়ে জিজ্ঞেস করি, কি হয়েছে রোজিনা? তুমি এরকম কাঁপছো কেন? শান্ত হও, কি হয়েছে আমাকে খুলে বলো। রোজিনা কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করে, প্রবীণ, মিনা খুন হয়েছে, আমার সামনে খুন হয়েছে। আমার ভীষণ ভয় করছে, তুমি তাড়াতাড়ি চলে এসো, পুতুলটাই খুন। কথাগুলো জড়িয়ে আসছে রোজিনার। ফোনটা কেটে যায়। তার 2 দিন পর কোনো রকমে ছুটি ম্যানেজ করে আমি দেশে ফিরি। ফিরে এসে দেখি আমাদের বিল্ডিংয়ে রীতিমতো পুলিশের ক্যাম্প লেগে গেছে। পুলিশ তখনও তদন্তের কিনারা করতে পারেনি। রোজিনা প্রথম খুনের ব্যাপারটা দেখে, পরে সোসাইটির সেক্রেটারিকে জানালে উনি পুলিশকে খবর দেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রবীণ ও মিনা দুজনে ঘরের মধ্যেই ছিল যখন খুন হয় এবং দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাই ভাগ্যের জোরে রোজিনা বেঁচে যায় পুলিশের জেরা থেকে। তবুও প্রত্যক্ষদর্শীর জন্য ওকে সাক্ষী দিতে হয়। কিন্তু সমস্যা হলো ও পুলিশকে যা জানায় তা পুলিশ কোনো মতেই বিশ্বাস করছিল না। পরে আমি ওর হাজবেন্ড জেনে একজন পুলিশ কর্তা পরামর্শ দেন রোজিনাকে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে, এবং ওর নাকি মাথা ঠিক নেই, কি সব ভুলভাল বলছে। প্রবীণদের আত্মীয় স্বজন অনেক দূরে থাকায় আপাতত রুহি ও রবিন আমাদের বাসায় ছিল। রুহি হয়তো শকটা সহ্য করতে পারেনি, পাথরের মতো কাঠ হয়ে গিয়েছিল, কারোর সঙ্গে কথা বলছিল না। রোজিনার আতঙ্কটা তখনও কাটেনি, তাই কয়েকটা দিন ওকে আরও কিছু জিজ্ঞেস করলাম না। সপ্তাহখানেক কেটে যাওয়ার পর পুলিশের হাতে যখন কিছুই লাগলো না, শেষমেশ পুলিশ বাধ্য হয়ে এটাকে এক প্রকার একে অন্যের ওপর আক্রমণ করে হত্যা করার ব্যাখ্যা দিয়ে কেসটা বন্ধ করে দেয়। দেশে ফিরে জানতে পেরেছিলাম দিন 15 আগে গৌরী চাচি ফ্ল্যাটের সিঁড়ি থেকে পড়ে স্মৃতিশক্তির ভারসাম্য হারিয়ে মেন্টাল হোমে আছেন। তারপরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। একদিন বিকেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার দরুন আমি ধীর স্বরে রোজিনাকে জিজ্ঞেস করি, কি হয়েছিল, সমস্ত ব্যাপার খুলে বলতে বলি। রোজিনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, সেদিন বিকেলে আমি বাচ্চাদের সাথে বাগানে খেলছিলাম। এমন সময় রুহি একটা খুব সুন্দর পুতুল নিয়ে এসে আমাকে দেখাতে শুরু করে। রোজি আন্টি, দেখো, এটা আমার নতুন পুতুল, মাম্মাম এটা আমার জন্য কিনে এনেছে। কিন্তু কেন জানি না বাড়ির স্টোর রুমের একটা বাক্সে রেখেছিল। আজ আমি গোপনে বের করে এখানে নিয়ে এসেছি। কেমন এই পুতুলটা? ছোট্ট মায়া জড়ানো কণ্ঠে রুহি বলে ওঠে। পুতুলটি সত্যি সুন্দর দেখতে, যেন ছোট্ট রুহি একটা লাল ফ্রক পরে কোলে শুয়ে আছে। আমি বলে উঠলাম, ও বাহ, এটা তো খুব সুন্দর, ঠিক তোমার মতো। এই বলে ওর হাত থেকে পুতুলটি নেয়ার সাথে সাথে অদ্ভুত কিছু অনুভব করি। সেই অনুভূতিটা যে কি তা ঠিক বোঝাতে পারবো না। স্বাভাবিক হতে তা উপেক্ষা করে রুহির সাথে কথা বলতে শুরু করি। রুহি আমাকে কথা বলতে বলতে পুতুলের দিকে চোখ যেতে হঠাৎ মনে হলো যেন পুতুলটির চোখের পাতা মিটিমিটি করছে। কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে পুতুলের দিকে তাকিয়ে থেকে মনে মনেই বলে উঠলাম, ধুর, তা আবার হয় নাকি? মনের কথাগুলো তখন শেষ হয়নি, তার আগেই একটি অস্বাভাবিক কণ্ঠস্বরে হুঁশ ফিরে চমকে উঠি। বুকের ধরফরানিটা কয়েক গুণ বেড়ে যায়। আন্টি, কি হয়েছে? আমার পুতুল তোমার পছন্দ হয়নি? ওর দিকে এভাবে তাকিয়ে আছো কেন? হাত থেকে প্রায় তার পুতুলটা ছিনিয়ে নিয়ে কর্কশ স্বরে বলে উঠল রুহি। পুতুলটি ছিনিয়ে নেওয়ার সাথে সাথে খেয়াল করি রুহির চোখে মুখে একটু রাগ আর ঠোঁটে রহস্যময় হাসি। তাকে এভাবে দেখে একটু ভয়ই পাই। কয়েক মুহূর্ত পর এসব আমার মনের ভ্রম ভেবে উড়িয়ে দিয়ে নিজেকে সামলে নিয়ে রুহির মাথায় আলতো করে হাত দিয়ে জিজ্ঞেস করি, পুতুলটি খুব সুন্দর, ঠিক তোমার মতো মিষ্টি। এটা মিনা কোথা থেকে কিনেছে?
এই বলে আবারও মাথায় একটু হাত বুলাতেই রুহি আবারও স্বাভাবিক হয়ে যায় এবং সেই পরিচিত ছোট্ট মায়া জড়ানো কণ্ঠে বলে, না, এটা মাম্মাম কিনে দিয়েছে। এরপর আর কিছু বলার আগেই রুহি সেখান থেকে চলে যায়। আমি তার দিকে তাকিয়েই ছিলাম। হঠাৎ রুহি যেতে যেতে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে আবারও রহস্যময় মুচকি হাসি হেসে ওর কাঁধে পুতুল রেখে শিশুদের যেভাবে কোলে নেওয়া হয় আমি অবাক হয়ে দেখছিলাম। হঠাৎই পুতুলটি আবারও মিটিমিটি চোখে তাকিয়ে হাসল। পরদিন বাজারে যাওয়ার সময় গৌরী চাচির সঙ্গে দেখা হয়। নানা কথার মাঝে ওনাকে গত বিকেলে রুহির ওই রকম আচরণের কথা জিজ্ঞেস করতে উনি কিছুটা থতমত খেয়ে যান এবং এড়িয়ে যেতে থাকেন। ব্যাপার যে কিছু একটা আছে তা আমি আঁচ করতে পারছিলাম। তাই জোরাজুরিতে শেষমেশ গৌরী চাচি বলেন, রুহি আমার নাতনি, ও প্রবীণের মেয়ে হলেও মিনার সন্তান নয়। সে প্রবীণ ও তার প্রথম স্ত্রী চঞ্চলার সন্তান। আজ থেকে প্রায় ৩-৩.৫ বছর আগে রুহির জন্মদিনের দিন ওরা ৩ জনে ঘুরতে গিয়েছিল। কেনাকাটা করে একটা হিলের কাছে যায় এবং সেখানেই ফটো তোলার সময় আচমকাই পা পিছলে চঞ্চলা খাদে পড়ে যায়। খাদটা এতটাই গভীর ছিল যে বাঁচা তো দূরের কথা, ওর দেহটা পর্যন্ত খোঁজা সম্ভব ছিল না। রুহি ব্যাপারটায় ভীষণ শক পেয়েছিল, সারাক্ষণই কাঁদত মায়ের কাছে যাবে বলে। শেষে আমি প্রবীণকে জোরাজুরি করি আর একটা বিয়ে করতে, যাতে নতুন মা পেলে রুহি হয়তো আবারও স্বাভাবিক হয়ে উঠবে। তাই বাধ্য হয়ে প্রবীণ মিনাকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। খানিকক্ষণ চুপচাপ হাঁটতে হাঁটতে এরপর পুতুলটির কথা জিজ্ঞেস করতেই গৌরী চাচির চোখ মুখ হঠাৎ কেমন যেন পাল্টে যেতে লাগলো। থমকে গিয়ে ভয়ঙ্কর কণ্ঠস্বরে বললেন, পুতুল? পুতুল কোথায়? পুতুলের কথা তুমি কিভাবে জানলে? মুহূর্তের আকস্মিকতায় আমিও হতভম্ব হয়ে যাই। এরপর নিজেকে সামলে চাচিকে বলি যে, গতকাল রুহি পুতুলটা নিয়ে এসেছিল বাগানে, আমাকে দেখিয়েছিল। গৌরী চাচি আবারও কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বলতে শুরু করলেন, ও ওই পুতুল, অভিশপ্ত পুতুল, ওটা সেবার জন্মদিনে চঞ্চলাই রুহিকে কিনে দিয়েছিল। ওর মা মারা যাওয়ার পর থেকে রুহি আমার সাথে ঘুমোতো। একদিন রাতে হঠাৎই কিচিরমিচিরি শব্দে আমার ঘুম ভেঙে যায়। রাত তখন কয়টা খেয়াল নেই। ঘুম থেকে উঠে দেখি বিছানায় রুহি নেই। এদিক ওদিক তাকাতে যাব, এমন সময় আবারও সেই কিচিরমিচিরি শব্দ। রুহির কণ্ঠস্বর শুনতে পাই ঘরের কোণার থেকে। তাকাতেই শরীরটা বরফের মতো কাঠ হয়ে যায়, মুখ দিয়ে ভাষা বেরোচ্ছিল না। ঘরে নিভু নিভু ডিম লাইটের আলোতে দেখি রুহি কারো সঙ্গে বসে কথা বলছে। পা টিপে টিপে সেদিকে যেতেই লক্ষ্য করলাম রুহি পুতুলটির সঙ্গে বসে কথা বলছে। এবং অবিশ্বাস্য হাড় কাঁপানো ভয়ঙ্কর ঘটনাটি হলো, এই পুতুলটিও রুহির সাথে কথা বলছে, হাসছে। পুতুলটি ফিনফিন স্বরে বলছে, আমি যে তোমার সাথে কথা বলছি তুমি কিন্তু কাউকে বলবে না। রুহিও প্রত্যুত্তরে বলে, না, কাউকে বলবো না, তুমি শুধু আমার সাথেই থাকো। এই বলে রুহি তার পুতুলকে জড়িয়ে ধরল। আমি চিৎকার দিয়ে মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতে দেখি মীরা পাশে বসে কিছুটা দূরে। রুহি বিস্ময়ের দৃষ্টিতে পুতুলটাকে জড়িয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। প্রবীণ ডাক্তারবাবুকে ফোন করেছিল ওদের সমস্ত ঘটনা খুলে বলতে। ওরা আমার মনের ভুল বলে উড়িয়ে দেয় ব্যাপারটা। এরপর কিছুদিন যেতে না যেতেই রুহি অদ্ভুত আচরণ করতে শুরু করে। এমনকি মীনা ও প্রবীণও বুঝতে পারেনি রুহির সাথে কি হচ্ছে। সবসময় শান্ত থাকা রুহি কয়েকদিন ধরে তার স্কুল থেকে অভিযোগ আসতে শুরু করে যে রুহি ছেলেদের মারধর করে এবং মাঝে মাঝে স্কুলের ছাদের কার্নিশে হাঁটাচলা করে। কমপ্লেনের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। দেখতে দেখতে বছর দেড়েক কেটে যায়। পুতুলটা আর কোনো অস্বাভাবিকতার নজরে না পড়লেও রুহির পাগলামিটা বেড়েই যাচ্ছিল। একদিন যখন 5 মাসের ছোট ভাই রবিন দোলনায় ঘুমাচ্ছিল, রুহি হঠাৎই দোলনা থেকে ছিটকে ফেলে দিয়ে পুতুলকে শুইয়ে ঘুম পাড়ানি খেলা খেলতে থাকে। অদ্ভুত অদ্ভুত শব্দে গান গাইতে থাকে। মীনা ও রুহিকে প্রবীণ খুব বকাঝকা করে। এমনকি মেয়েটা সারাক্ষণ পুতুল নিয়ে থাকতো বলে মীনা পুতুলকে তার হাত থেকে ছাড়িয়ে কেটে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। এভাবে আরও কিছুদিন কেটে গেল। রুহির অদ্ভুত অস্থিরতা বেড়েই যাচ্ছিল, অথচ সেই ভয়ঙ্কর পুতুলের কথা সবাই বেমালুম ভুলে গিয়েছিলাম। একদিন মাঝরাতে হঠাৎ রুহি ঘুম থেকে উঠে বারান্দায় যায়। সেখানে গিয়ে দেখে পুতুলটি বসে আছে এবং তাকে ডাকছে। দুজনে অনেকক্ষণ খেলাধুলা করার পর আচমকা একটা বিকট চিৎকারে আমাদের সবার ঘুম ভেঙে যায়। আওয়াজ শুনে মীনা, প্রবীণ, আমরা সবাই বাইরে এসে সেই দৃশ্য দেখে কেঁপে উঠি।
পুতুলটার চোখ লাল আগুনের মতো জ্বলছিল। ছোট্ট পায়ে সারা বারান্দায় রুহির সাথে ছোটাছুটি করছিল। মীনা চিৎকার দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এ কি করে সম্ভব? এ তো পুতুলটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিলাম, তাহলে ওটা এবার এলো কিভাবে? আবার ও যে হাঁটছে, কথা বলছে, তা কি করে সম্ভব? কথাগুলো মীনা বলে শেষ করতে পারেনি। পুতুলটি কর্কশ ফিনফিনে গলায় বলে ওঠে, চিনতে পেরেছিস আমাকে? পারিস না? ঠিক বুঝতে পারবি তোদের মরার দিন ঘনিয়ে এসেছে। এই বলে একটা বিকট হাসি দিয়ে রুহির সাথে ঘরে চলে যায়। তাদেরকে দৌড়ে ভয়ে বারান্দার দরজা বন্ধ করে দেই আমরা। প্রবীণ আতঙ্কিত স্বরে বলে, এটা কি ছিল? নিশ্চয়ই কোনো অশরীরী আমার মেয়ের পেছনে পড়েছে। শোনো প্রবীণ, এই মেয়ের কারণে যদি আমার ছেলের কিছু হয় তাহলে এই মেয়েকেও বাঁচতে দেব না। মীনা রাগে ভয়ে চেঁচিয়ে উঠে বলে উঠল। প্রবীণ মীনার কথা শুনে বলে উঠল, তুমি রুহিকে কিছু করবে না, সে আমার মেয়ে। তোমার কথায় আমি চঞ্চলাকে। আমার চোখে চোখ পড়তেই কথাটা চেপে যায় প্রবীণ। এরপর বলে যে পরদিন সে কোনো এক তান্ত্রিককে নিয়ে আসবে এবং সব ঠিক করে দেবে। পরের দিন সকালে দেখি সবকিছু শান্ত। রুহি তার ঘরে ঘুমোচ্ছিল, বারান্দায় কিচ্ছু নেই। সেই রাতে যেন কিছুই হয়নি। এরপর তান্ত্রিক এসে কিছু আচার কর্ম করে পুতুলটিকে একটি বাক্সে বন্ধ করে তার উপর লাল সুতো জড়িয়ে আমাদের স্টোর রুমে রেখে দেয় এবং বলে যে এই আত্মাটিকে বন্দি করেছে সে। কিন্তু এটি কার আত্মা সে জানতে পারেনি। তারপর সে পারিশ্রমিক নিয়ে চলে যায়। এরপর প্রবীণ নতুন বাসার সন্ধান করে এবং এই ফ্ল্যাটেই সন্ধান পায়। আমরা এখানে চলে আসি। কিন্তু পুতুলটি এখানে কি করে এলো বুঝতে পারছি না। এই বলে গৌরী চাচি থামলেন। এর হপ্তাখানেক কেটে যায়, আর তেমন কিছু না ঘটলেও রুহি আর বাইরে খেলতে আসেনি এবং স্বাভাবিকভাবে ওদের বাড়ির কাউকে আর তেমন চোখে পড়েনি আমাদের। একদিন কিছু জিনিস কিনে আমরা লিফটে উঠব, হঠাৎই সেই পুতুলটিকে দেখতে পাই। সে সময় লিফটে আমি ছাড়া আর কেউ ছিল না। আমি আতঙ্কে চিৎকার দিতে গিয়েও পারিনি, গলার স্বর বেরোচ্ছিল না। পুতুলটি ফিনফিনে স্বরে বলে উঠল, ভয় পেও না, আমি তোমাকে কিছু করব না। রুহি তোমার অনেক প্রশংসা করে। তুমি আগামীতে রুহিকে এবং রবিনকে তোমার কাছে রেখো। কি, কেন? সময় এলে জানতে পারবে। এই বলে পুতুলটি আমার চারপাশে চক্কর দিয়ে লিফট থামতেই বেরিয়ে যায় অন্ধকার করিডোরে, তারপর মিলিয়ে যায়। সেদিন লিফট সার্ভিসিংয়ের জন্য বন্ধ থাকায় গৌরী চাচি বাজারে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে ভীষণ আঘাত পান। হাসপাতালে একদিন পর তার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতে চাচি কেমন একটা অদ্ভুত আচরণ করতে থাকেন। স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। পরে ডাক্তারের পরামর্শে তাকে মেন্টাল হোমে পাঠানো হয়। যেহেতু আগে থেকে জেনে গিয়েছিলাম মীনা রুহিকে তেমন পছন্দ করত না, তাই সেদিনের পর থেকে পরিবেশ স্বাভাবিক হওয়া পর্যন্ত রুহিকে আমার কাছে এনে রাখি। এতে প্রবীণেরও কোনো আপত্তি ছিল না। রুহিকে আনার সাথে সাথে এটাও জানতাম পুতুলটা তার সাথে আসবে, তাই ইব্রাহিম ও রিয়াজকে সাবধান করে দিয়েছিলাম যেন পুতুলটা নিয়ে কোনো দুষ্টুমি বদমাইশি না করে। ওরা না জানলেও পুতুলটার সত্যিটা তো আমি জানি। রাতে কোনোভাবেই ঘুম আসছিল না। রুহি আমার কাছেই ঘুমিয়েছিল। যখনই চোখ বন্ধ করতে যাই সোফায় রাখা পুতুলটির দিকে নজর চলে যায়। সেটি যেন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। এইভাবে কয়েকটা দিন বেশ অস্বস্তিতে কাটল। ছেলে দুটো কেন জানি না আগের মতো আর রুহির সাথে মেশে না। সেদিন রাত কয়টা ঠিক খেয়াল নেই, হঠাৎ মনে হলো কেউ সন্তর্পণে দরজাটা খুলে বেরিয়ে গেল। কে উঠে দেখতে যাব, তার আগে রুহিও হঠাৎ করে উঠে তার পুতুলটিকে ডাকতে ডাকতে ছুটে বেরিয়ে যায়। আমি অবাক হয়ে যাই হুঁশটা ফেরে মেইন গেটের দরজা খোলার শব্দে। রুহি, রুহি দাঁড়া, কোথায় যাচ্ছিস? ডাকতে ডাকতে ছুটে যাই। গিয়ে দেখি রুহিদের ফ্ল্যাটের দরজাটা হাঁট করে খোলা। দরজার কাছে পৌঁছাতে না পৌঁছাতেই রুহি একটা বিকট চিৎকারে আর্তনাদ করে ওঠে। সেখানে পৌঁছে আমিও ভয়ে আতঙ্কে হতবাক হয়ে যাই। শিঁড় তারা দিয়ে বরফের স্রোত বয়ে যায়। সঙ্গে সঙ্গে রুহিকে বুকে জড়িয়ে ধরে মুখটা চিপে ধরি যাতে শব্দ না করে। দেখি কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ভয়ঙ্কর মৃত্যুর খেলা। পুতুলটা মীনা ও প্রবীণের চারপাশে শূন্যে ঘুরছে। দুজনে খুব ভয় পেয়ে চিৎকার করতে চাইছে, কিন্তু ওদের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। হঠাৎই প্রবীণ হাওয়ায় উড়ে কাঁচের টেবিলের ওপর পড়ে যায়। মীনা উঠে ছুটে গিয়ে তাকে ধরতে গেলে পুতুলটির সঙ্গে সঙ্গে গর্জন করে তার দিকে এগিয়ে যায়। একটি অদৃশ্য হাত যেন মীনার গলা টিপে ধরে, মুহূর্তের শূন্যে তুলে ধরে, সজোরে আছড়ে ফেলে। সমগ্র ঘরটার মধ্যে যেন ঝড় বইছে, অথচ ফ্ল্যাটের বাইরে সবকিছু নিস্তব্ধ। প্রবীণ
টেবিলের ওপর পড়াতে কাঁচ ভেঙে তার বুকটা চিরে রক্ত চুইয়ে চুইয়ে ভাঙা টেবিল থেকে গড়িয়ে নিচে টপ টপ করে পড়ছিল। ব্যথার জন্য প্রবীণ কুঁকিয়ে উঠে আর্তনাদ করছিল। এসব কি হচ্ছে, কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। একটা ঘরের মধ্যে ছিলাম, সমস্ত শরীরে ঘামে ভিজে গিয়েছিল আমার। দেখি পুতুলটি এক পা করে গর্জন করতে করতে প্রবীণের দিকে এগিয়ে গিয়ে এক লাফে তার বুকের ওপর উঠে তাকে গেঁথে থাকা কাঁচের ভাঙা টুকরোগুলোকে এক এক করে নৃশংসভাবে চিপতে থাকে। তারপর প্রবীণ ব্যথায় ছটফট করতে করতে করুণ আর্তনাদ করতে লাগলো। এদিকে পুতুলটি একটি পৈশাচিক হাসি দিয়ে তার প্রতিশোধ নিল এবং মনে করিয়ে দিল কোনো একদিনের কথা। হ্যাঁ, আমি চঞ্চলা আজ বদলা নিলাম। অর্থাৎ চঞ্চলাকে পাহাড় থেকে সেই ফেলে দিয়েছিল ষড়যন্ত্র করে। এই বলে একটি বড় কাঁচের টুকরো দিয়ে প্রবীণের বুকটা পুরো ফালা ফালা করে দিল। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত ছিটকে এসে পুতুলটির ছোট্ট মুখটা ভিজিয়ে দেয় এবং শেষবারের মতো আর্তনাদ করে প্রবীণের দেহটা কাঠ হয়ে যায়। পরক্ষণে মিনা চিৎকার করে ক্ষমা চাইতে যাবে, তার আগেই পুতুলটা বিকট চিৎকার দিয়ে সেই কাঁচের টুকরোটা তার গলায় গেঁথে দেয়। রক্তে ভেজা এই সব দেখে কান্না থামিয়ে কাঠ হয়ে যায় রুহি। প্রবীণ এবং মিনা আর এই জগতে নেই, মারা গিয়েছিল। সদ্য তাজা রক্তমাখা পুতুলটি এক পা করে আমাদের দিকে এগিয়ে আসে এবং ধীর স্বরে তার পরিচয় দেয়। আর প্রবীণ তাকে যে খুন করেছে সেই ঘটনাটিও বলে এবং তার শাশুড়ি সম্পর্কে কিছু কথা বলে। এই বলে রোজিনা থামে। তবে একটা বিষয় আমাকে এবং রোজিনাকে ভাবিয়েছিল, সেই রাতে সে কি করে নিজের ঘরে গেল এবং প্রবীণদের ফ্ল্যাটের দরজা কি করে ভেতর থেকে বন্ধ হলো। সকালে রোজিনা নিজেকে নিজের বিছানায় দেখে প্রথমে ভেবেছিল হয়তো রাতে কোনো স্বপ্ন দেখছে। মাসখানেক বাচ্চা দুটোকে প্রবীণের কোনো আত্মীয় স্বজন খোঁজ খবর না নেওয়ায় আমরা প্রশাসনিক পদ্ধতিতে লিগ্যালি বাচ্চা দুটোকে অ্যাডাপ্ট করি। এরপর আমি আবারও সৌদি আরবে ফিরে আসি আমার কাজে। মাস 6 কেটে যায়। রুহি তখনও সেই ট্রমাটা কাটিয়ে উঠতে পারেনি। আমি প্রতিদিনই ফোনে ওদের খবর নিতাম। একদিন রোজিনা ফোন করে জানায় যে দুপুরে সে ঘরে একটু আরাম করছিল। এমন সময় রুহি দীর্ঘ 6 মাস পর সেই পরিচিত ছোট্ট মায়া জড়ানো কণ্ঠে বলে ওঠে, রোজি আন্টি, আমাকে বাইরে নিয়ে যাবে? আমি বাইরে যেতে চাই। রোজিনার ঘুম ভেঙে যায়। রুহি কথা বলছে। 6 মাস পর। রোজিনা তাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। 2010। রুহি, ইব্রাহিম এরা তখন হাই স্কুলে পড়ে, রিয়াজ কলেজে পড়তো। একদিন ইব্রাহিম বাড়িতে এসে জানায় কয়েকটা ছেলে রুহিকে প্রচণ্ড জ্বালাতন করছে, প্রিন্সিপালকে কমপ্লেন করেছে। তবে স্কুল শেষে জানা যায় ছেলেগুলো বাথরুমের মধ্যে আধমরা অবস্থায় পড়ে আছে। কেউ তাদের ভীষণভাবে মেরেছে, অথচ কে মেরেছে সেটা জানা যায়নি। এদিকে তাদের গায়ে ছোট্ট লাল লাল হাতের ছাপ, দেখে মনে হয় কোনো পুতুলের হাত। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। থ্যাংক ইউ।